আমি তুফান না। বন্ধুরা, কি অবস্থা সবার? কয়েকদিন ধরে নেটপাড়ায় একটা প্রশ্ন খুব ঘুরপাক খাচ্ছে। তুফান সিনেমার শেষ ক্লাইম্যাক্সটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। তো রায়হান রাফি পরিচালিত, শাকিব খান অভিনীত তুফান সিনেমাটি হলে মুক্তির পর ওটিটিতে মুক্তি পেয়েছে। হলে মুক্তির পরে সেটা নিয়ে তো আলোচনা হয়েছে, বাট ওটিটিতে মুক্তির পরে সেটার আলোচনা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে। ওটিটিতে আসার পরে সেটা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে, কারণ ওটিটিতে অনেক মানুষ এখন দেখছে, সে কারণে আরও নতুন করে আলোচনায় তুফান। তো নেটপাড়ায় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে আজকে, সেটা নিয়েই তোমাদের সাথে সেই প্রশ্নগুলোর উত্তর আমি বিশ্লেষণ করব। তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে সাথে থাকবে। আর আমি এটুক তোমাদের আশ্বাস দিতে পারি যে আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের এই সন্দেহটা আর থাকবে না, একেবারে পুরোপুরি কনফার্ম হয়ে যাবে যে ওই প্রশ্নের উত্তরটা আমি যেটা বলবো সেটাই। অর্থাৎ যেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হচ্ছে, তুফান সিনেমার একবারে শেষ সিনে, ক্লাইম্যাক্স সিনে যে ঘটনাটা ঘটেছে, এসি আকরাম কাকে গুলি করেছে, তুফানকে নাকি শান্তকে? এই প্রশ্নটাই বেশি ঘুরপাক খাচ্ছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, হাসপাতালে এসি আকরাম কার সাথে হাত মিলালো, তুফান নাকি শান্তর সাথে? আর কেনই বা এসি আকরাম তুফান বা শান্তর সাথে হাত মিলাবে? বন্ধুরা, এই সবগুলোর উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরবো, অবশ্যই যুক্তি দিয়ে তুলে ধরবো, যাতে তোমাদের কোনো সন্দেহ না থাকে। সেজন্য অবশ্যই আমি রিকমেন্ড করবো যে পুরো ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, তুফান সিনেমার একবারে শেষে ক্লাইম্যাক্স সিনের একটু আগে আমরা কি দেখতে পেয়েছি? তুফান, মিমি, শান্ত তিনজন একসাথে হয়েছে। তার আগে একটু বলি, তুফান যখন জানতে পেরেছে চারদিকে তার বিপদ ঘনিয়ে আসছে, তখন সে প্ল্যান করলো যে শান্তকে সে মেরে ফেলবে আর সে সেই পাকে বিদেশ চলে যাবে। আচ্ছা, তারপরে কি হলো? তুফান, মিমি, শান্ত একসাথে হলো। তারপর তুফান এক পর্যায়ে শান্তকে বলছে যে, শান্ত, তুমি তুফান হয়ে এখানকার সব কিছু অ্যাটেন্ড করো, মিটিং শিটিং সব কিছু সামলাও তুফান হয়ে। সেই কদিন আমি দুবাই থেকে আসছি। আর মিমিকে বলা হয়েছে যে শান্তকে যেন ধরে দেওয়া হয়, আর তুফান শিফাকে দুবাই চলে যাবে। তো তারপরে আমরা দেখতে পেয়েছি তুফানের পিছনে কিন্তু একটা গাড়ি, আমি দেখিয়ে দিই, এই যে তুফানের পিছনে একটা গাড়ি আছে, এটার মধ্যে তুফান উঠেছে। আর শান্তর পিছন দিকে আমি দেখিয়ে দিই, লাল গাড়ির পিছনে একটা কালো গাড়ি আছে, ওটার মধ্যে শান্ত উঠেছে। তো দুজনের গাড়ি কিন্তু দুটো আলাদা, তুফান একটা গাড়িতে উঠেছে, শান্ত আর একটা গাড়িতে উঠেছে। দুজন দুইটা গাড়িতে উঠে যার যার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে। তুফান যাবে এয়ারপোর্টে, শান্ত যাবে মিটিং সামলাতে। হুম তারপর মিমিকে যেটা বলেছিল তুফান যে শান্তকে যেন ধরিয়ে দেয়, মিমি সেটাই করলো। এসি আকরামকে কল করে বলে দিয়েছে যে তুফান একটা মিটিংয়ে যাচ্ছে, আর গাড়ির নাম্বারটাও বলে দিয়েছে। তো বন্ধুরা, তুফান একটা মিটিংয়ে যাচ্ছে। কোন তুফান মিটিংয়ে যাচ্ছে? শান্ত কিন্তু মিটিংয়ে যাচ্ছে। তুফান একটি মিটিংয়ে যাচ্ছে, অর্থাৎ শান্তর কথাই বলা হয়েছে। আর মিমি কি করে শান্তর গাড়ির যে নাম্বারটা সেটা বলে দেয়, অর্থাৎ বলে যে 3574 12। আমি দেখিয়ে দিই, এই যে শান্তর গাড়ির নাম্বার এটা 3574 12। মিমি বলে যে 3574 12, এই গাড়িতে সত্যি সত্যি কিন্তু তুফান আছে। এটা মিমি বলে দেয়। এখন কথা হচ্ছে বন্ধুরা, আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে দিই যে তুফান যে গাড়িতে উঠেছে সেই গাড়ির নাম্বারটা হচ্ছে 355816। আমি একটু দেখিয়ে দিই ভালো করে, 355816। তুফান যে গাড়িতে উঠেছে সেই গাড়ির নাম্বার হচ্ছে 355816, আর শান্ত যে গাড়িতে উঠেছে সেটার নাম্বার হচ্ছে 3574 12। বুঝছেন বন্ধুরা? মিমি কিন্তু শান্তর গাড়ির নাম্বারটা এসি আকরামকে বলে দিয়েছে। তারপর আমরা কি দেখলাম? এসি আকরাম শান্তর গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তারপর শান্তর গাড়িকে গুলি করলো এবং গাড়ি দুমড়ে মুচড়ে গিয়ে এক পর্যায়ে দেখা গেল লোকটা বেরিয়ে আসছে। এখানে আরেকটা প্রমাণ দিই আমি। তুফান যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয়, তুফানের গাড়িতে কয়জন ছিল? তিনজন ছিল। কে কে? তুফান ছিল, তুফানের সহপার্টনার সুলতান ছিল, আরেকজন ড্রাইভার, অর্থাৎ তিনজন ছিল তুফানের গাড়িতে। আর শান্তর গাড়িতে কয়জন ছিল? অনলি দুইজন, শান্ত এবং ড্রাইভার। আমরা যখন অ্যাক্সিডেন্ট হতে দেখি, অর্থাৎ গুলিকে যখন গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছিল, তখন আমরা দুইজনকে লক্ষ্য করলাম। একজন পেছনের সিট থেকে শুধু তুফান বেরিয়ে আসছে, আর সামনের থেকে শুধু ড্রাইভারটা বেরিয়ে আসছে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে শান্তর গাড়িটাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এসি আকরাম শান্তকেই গুলি করেছে। তারপর আরেকটা প্রমাণ যদি দিই, সেটা হচ্ছে ওই যে তিনজন যখন কথা বলছিল, আমি পিকটা একটু দেখিয়ে দিই। তিনজন যখন কথা বলছিল তখন গাড়ির চাকাটা একটু লক্ষ্য করেন, তুফান যে গাড়িতে উঠেছে সেই গাড়ির চাকাটা লক্ষ্য করেন। হ্যাঁ, ফুল আকৃতির একটা চাকা। একটু মনে রাখার চেষ্টা করেন, এই চাকাটা মনে রাখার চেষ্টা করেন। এই গাড়িতে তুফান উঠেছে, আর শান্ত যে গাড়িতে উঠেছে সেটার চাকা হচ্ছে পুরোপুরি ভিন্ন। অর্থাৎ অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা দেখতে পাই যে চাকাটা সেটা কিন্তু অন্য গাড়ি ছিল, অর্থাৎ এটা কিন্তু তুফানের গাড়ির চাকা না, এটা অন্য গাড়ির চাকা। অর্থাৎ এ থেকে বোঝা যায় তুফান যে গাড়িতে ছিল সেই গাড়ি এটা না, অর্থাৎ এই গাড়িতে শান্ত ছিল, শান্তরই অ্যাক্সিডেন্ট হয়েছে, শান্তই গুলিটা খেয়েছে। উত্তর আমি অনেকটা রিসার্চ করার পর বের করেছি। তুফান তো আমি অলরেডি 3বার দেখে ফেলেছি, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আরও 2-3বার দেখা হয়েছে। তো সব মিলিয়ে 6-7বার দেখা হয়ে গেছে অলরেডি তুফান। তো অ্যাকচুয়ালি যে প্রশ্নটা সেটা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে হলে অবশ্যই সেটা বারবার দেখার প্রয়োজন হয়। তো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য সেটাকে বারবার দেখে রিসার্চ করে তারপর আপনাদের প্রশ্নগুলির উত্তর আমি কালেক্ট করেছি। তো আমি আমার ধারণা মতে আমি
যেটুকু রিসার্চ করে পেলাম সেটা আপনাদের সামনে তুলে ধরবো এবং পর্যাপ্ত পরিমাণ বিশ্লেষণ করব যাতে আপনাদের এই প্রশ্নটা নিয়ে আর কোনো সন্দেহ না থাকে, যে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যান বিষয়টা অ্যাকচুয়ালি কী। আর আমি এটুকু আশ্বাস দিতে পারি যে আমার এই ভিডিওটা দেখার পর আর কোনো সন্দেহ থাকবে না যে সেটা তুফান গুলি খেয়েছে না শান্ত গুলি খেয়েছে, হাসপাতালে ওসি আকরাম কার সাথে হাত মিলেছে, তুফানের সাথে নাকি শান্তর সাথে। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো শুরুতেই আমি আপনাদের প্রশ্নের যে উত্তরটা সেটা দিয়ে ফেলি, তারপর সেই উত্তরটার পক্ষে আমার যে বিশ্লেষণগুলি আছে সেগুলি আমি আস্তে আস্তে যুক্তি দিয়ে প্রমাণ করে দিব। তো বন্ধুরা, যারা যারা আমার যুক্তির সাথে মিলিত থাকবে তারা কমেন্টে জানিয়ে দেবে যে আমার যুক্তিগুলো ঠিক আছে কিনা, আর যারা যারা আমার যুক্তির সাথে দ্বিমত থাকবে তারা অবশ্যই কিন্তু আপনাদের কমেন্টগুলো ডিটেলসে আমার কমেন্ট বক্সে বলে যাবেন যে কী জন্যে আপনারা দ্বিমত। তো শুরুতে আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিই যে গুলিটা কে খেয়েছে আর হাসপাতালে কে। গুলিটা অ্যাকচুয়াল শান্ত কি করা হয়েছে, গুলিটা শান্তই খেয়েছে। আর হাসপাতালে যাকে দেখছেন সেও অ্যাকচুয়ালি শান্তই, আর এসি আকরাম শান্তর সাথে হাত মিলিয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের উত্তরটা দিয়ে দিলাম, বাট এখন কথা হচ্ছে উত্তরটা নিয়ে আমি বিশ্লেষণ করব। উত্তরটার পক্ষে আমার কাছে পর্যাপ্ত পরিমাণ যুক্তি আছে, আমি যুক্তি দিয়ে বিষয়টা আস্তে আস্তে প্রমাণ করে দিব। তো চলুন আমি সেটা প্রমাণ করি যে গুলিটা শান্ত খেয়েছে নাকি তুফান। অবশ্যই সেটা শান্ত খেয়েছে, আমি সেটা এখন প্রমাণ করব। চলুন, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রমাণ, আমি লাস্টে রেখেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ মনে হয়েছে। রায়হান রাফি একটা দারুণ মাল, সেটা আমি লাস্টে বলবো। তো আরেকটা প্রমাণ দিই, সেটা হচ্ছে বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখবে এসি আকরাম যখন তুফান বা শান্ত যাকেই হোক গুলি করছিল, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা আওয়াজ বাজছিল। সেই আওয়াজটা ছিল শান্তর সিগনেচার সাউন্ড, জানি আসবে আমার দিনে একটা সেট মুড করে সেটাকে লাগিয়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ সে থেকে বোঝা যায় সেটা শান্তর সিগনেচার সাউন্ড বলে সেই লোকটা অবশ্যই শান্ত। কারণ তুফান বলে এখানে তুফানের কোনো সিগনেচার সাউন্ড বাজত, এটা শান্ত বলেই শান্তর সিগনেচার সাউন্ডটা সেখানে বাজানো হয়েছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে শান্ত কিন্তু বারবার বলছিল স্যার আমি তুফান না, স্যার আমি তুফান না। আপনার কি মনে হয় তুফান যে ধরনের ক্যারেক্টার, তুফান কখনো কারোর কাছে মৃত্যুর কাছে সেভাবে আকুতি মিনতি করতে পারে? আমার মনে হয় না। যদি সে এরকম করে তাহলে ওর যে শক্তিশালী ক্যারেক্টারটা দেখানো হচ্ছে সেটা কোনো ভ্যালু থাকবে না। তুফান যদি এভাবে আকুতি মিনতি করে তাহলে তার পূর্বে আমরা যে শক্তিশালী একটা ক্যারেক্টার দেখতে পেয়েছি সেটার কোনো ভ্যালু থাকবে না, অর্থাৎ সবটাই অন্যরকম হয়ে যাবে। তাই শান্ত যেভাবে আকুতি মিনতি করেছে সেটা একবারে শান্ত পক্ষে সম্ভব, তুফানের পক্ষে কোনোভাবেই এই আকুতি মিনতি সম্ভব না। সে থেকে বোঝা যায় যে গুলিটা শান্ত গেছে, তুফান না। আরেকটা প্রমাণ দিই, সেটা হচ্ছে তুফান, মিমি, শান্ত তিনজন যখন একসাথে হয়েছিল তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে তুফানের চোখে একটা কালো রঙের চশমা ছিল, একটা চশমা ছিল, শান্ত চোখ কিন্তু কালি ছিল। আমরা পরবর্তীতে যখন দেখতে পেয়েছি দুইজন দুই গাড়িতে উঠেছিল তখনও কিন্তু শান্ত চোখ কালি ছিল এবং তুফানের চোখে চশমা ছিল। আর যখন অ্যাক্সিডেন্ট হয় তখনও কিন্তু শান্ত চোখে কোনো চশমা ছিল না। আর তুফান পরবর্তীতে যখন অর্থাৎ বিমানের ভিতর যে ছিল তার চোখে কিন্তু একটা চশমা লক্ষ্য করতে পেরেছি। এ থেকেও বোঝা যায় যে দুবাইয়ে তুফানে চলে গিয়েছে এবং অ্যাক্সিডেন্টটা শান্তই হয়েছে এবং গুলিটাও শান্তর গায়ে লেগেছে। আচ্ছা, এসি আকরামের মূল লক্ষ্য কী ছিল? তুফানকে ধরা। আচ্ছা, তুফানকে যদি সে ধরেই ফেলতো অর্থাৎ গুলি করেই ফেলতো, মেরেই ফেলতো, তাহলে তার আর কি প্রয়োজন ছিল মিমির সাথে আবার দেখা করার? ওই ঘটনাটার পর শান্তকে গুলি করার পর আবার কিন্তু 3 দিন পর মিমির সাথে তিনি দেখা করেন। এসি আকরাম মিমির সাথে দেখা করেন, দেখা করার পরে এক পর্যায়ে মিমিকে জিজ্ঞেস করেন যে সেই অভিনেতা এখন কোথায়। তারপর মিমি একটু আকুতি ভাব নিয়ে বলে যে কোথাও হয়তো অভিনয় করছে। আচ্ছা বন্ধুরা, এসি আকরামের শান্তকে কোনো প্রয়োজন আছে যে তাকে জিজ্ঞেস করবে সেই অভিনেতা এখন কোথায়? একমাত্র এসি আকরামই জানে যে তুফানকে সে ধরতে পারে নাই। পুরো দেশের পুরো মহল্লা জানে যে তুফান মারা গেছে, তুফানও জানে যে শান্ত মারা গেছে, মিমিও জানে শান্ত মারা গেছে। বাট এসি আকরাম জানে শান্ত এখন বেঁচে আছে আর তুফান তার সামনে এখন পর্যন্ত হতে পারে নাই, তুফানের হদিশ এখনও সে পায় নাই। সেজন্য সে মিমির কাছে আবার গিয়েছে সেই অভিনেতার খোঁজ করতে, অর্থাৎ তুফানের খোঁজ করতে। তো বন্ধুরা, অনেকেই বলবে এখন যে দুবাইয়ে নাবিলার সাথে যাকে দেখলাম সে কে? সেটা হচ্ছে অ্যাকচুয়াল তুফান। মিমি নাবিলাকে পাসপোর্ট দিয়েছে এবং তুফান তো দুবাইয়ে গিয়েছে। তো নাবিলা নিজেও কিন্তু জানে না যে সে তুফানের সাথে রয়েছে, শান্তর সাথে না। নাবিলাকে এখানে ভিকটিম করা হয়েছে। নাবিলার সাথে এখন তুফান রয়েছে শান্ত সেজে, আর শান্ত হয়ে গেছে তুফান, তুফান হয়ে গেছে শান্ত। সেটাই এখন তুফান 2-তে দেখানো হবে। বলছিলাম যে আমি সবচেয়ে বড় প্রমাণটা লাস্টে রেখেছি, আমি এখন সবচেয়ে বড় প্রমাণটা দিব। সেটা হচ্ছে তুফান সিনেমার একবারে শেষে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে এসি আকরাম হাসপাতালে সবাইকে গুলি করে তার কাছে গেছে, অর্থাৎ কার কাছে? শান্তর কাছে। তো বন্ধুরা, কথা হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় প্রমাণ এটাই। আমি যদি ভুল না করি তাহলে তুফানের যখন ট্রেলার রিলিজ পেয়েছিল তখন ঝাড়খণ্ডী ট্রেলারটা বলা হয়েছিল, তিনি ট্রেলার শুরুতেই বলেছিলেন তুফান কোনো মানুষ নয়, আবার তুফান পশু নয়, তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। বন্ধুরা, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তবে তোমরা একটু লক্ষ্য করলে ঠিকই মনে করতে পারবে। ট্রেলারে বলা হয়েছিল যে তুফান কোনো মানুষও না, পশুও না, অর্থাৎ তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। তুফান রাক্ষস। তুফান কি? তুফান হচ্ছে রাক্ষস। তুফান কোনো পশু না কিন্তু, বাট তুফানের একটা যেটা আমরা
সিম্বল দেখেছিলাম তার হাতের আংটিতে, তারপরে তার ব্যবসায়িক যে প্রতিষ্ঠানে একটা সিম্বল দেখেছি, সেটা কিন্তু লোগো দেখেছিলাম, সেটা হচ্ছে সিংহের ছিল। বাট হাসপাতালে শান্তর পাশে একটা বাঘ রাখা হয়েছে। রায়হান রাফি খুব বুদ্ধি কাটিয়ে এই জিনিসটা করেছেন যাতে দর্শকরা বুঝতে সুবিধা হয়। তুফান কিন্তু কোনো পশু না, সে রাক্ষস। আর তার লোগোটা কিন্তু সিংহে ছিল, অর্থাৎ তার সাথে বাঘটা যায় না। শান্তর সাথে এই বাঘটা, শান্তর প্রতীকী অর্থে বাঘটা ব্যবহার করা হয়েছে যাতে মানুষ বুঝতে পারে। আর এখন বলতে পারবেন যে শান্ত একটা নম্রভদ্র মানুষ, বাট আমি এক্ষেত্রে বলবো দীর্ঘ 1 থেকে 2 মাস সে কিন্তু তুফানের ক্যারেক্টারটা আয়ত্ত করার জন্য সে কিন্তু খুব একটা সেটা নিয়ে রিসার্চ করেছে, সেজন্য তার ভিতরে তুফানের একটা ভাব চলে এসেছে। সেজন্য তার প্রতীকী অর্থে বাঘটা ব্যবহার করা হয়েছে। আর তুফানকে রাক্ষস, তুফান হচ্ছে রাক্ষস, তার লোগো হচ্ছে সিংহ, অর্থাৎ আমরা তুফান 2-তে বাঘে সিংহের একটা লড়াই দেখতে পাবো। তো তুফান এখন শান্ত হয়ে গেছে, আর তুফানের সঙ্গী হিসেবে রেখে দিয়েছে নাবিলাকে। আর শান্ত সে এখন এসি আকরামের সাথে হাত মিলিয়েছে। তো তুফান 2-তে আমরা মেবি তুফানের সাথে শান্ত প্লাস এসি আকরামের একটা ক্ল্যাশ দেখতে পারবো, জমজমাট একটা ক্ল্যাশ দেখতে পারবো। যেহেতু তুফান শান্তর জিএফকে নিয়ে গিয়েছে, তাকে ভিকটিম করে ফেলেছে, তো সেটারও তো সুদ নিবে শান্ত, অবশ্যই নিবে। শান্তর ভেতরেও একটা প্রতিবাদী একটা মনোভাব আছে, সেটা আমরা এক পর্যায়ে শুরুতেই দেখেছিলাম শান্ত যেভাবে ফাইট করলো। তো শান্তর ভিতরেও একটা প্রতিবাদী রূপ চলে এসেছে। তো তুফানের ক্যারেক্টারটা যখন সে আয়ত্ত করেছে, তার ভিতরেও তুফানের একটা ভাব চলে এসেছে। তো আমরা তুফান 2-তে হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবো, তুফান প্লাস শান্ত প্লাস ওসির, এসি আকরামের। তো সে পর্যন্ত সবাই ওয়েট করব। আর তুফান 2 নিয়ে একটা বড় আপডেট দিয়েছেন নির্মাতা রায়হান রাফি, সেটা নিয়ে ভিডিও আসছে, সেটাও দেখার আমন্ত্রণ রইল। আর বন্ধুরা, যারা যারা এই ভিডিওটা দেখেছো, আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না, এই প্রশ্নটা নিয়ে আর কোনো সন্দেহ থাকবে না। যারা যারা সন্দেহ ছিল তারা সবাই আশা করি ক্লিয়ার হয়ে গেছো। তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিয়ে তোমাদের বন্ধুদেরকেও এই বিষয়টা সন্দেহটা দূর করার জন্য সাহায্য করবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সবাই।